হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করছি প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 67। লেখনীতে জান্নাত নুসরাত। সূর্যের উত্তপ্ত রশ্মি কি নিদারুণভাবে পৃথিবীর বুকে এসে পড়ছে। গরমের তাপে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীর্ণের মানুষ। গত মাসখানেক ধরে বৃষ্টির দেখা নেই। বিকেলের দিকে আবহাওয়া কিছুটা মেঘলা হলেও বৃষ্টি নামছে না পৃথিবীর বুকে। শুক্রবারের সকাল থাকায় বাড়িতেই সবাই। জাইন, ইশরাত, আরশ বাহিরে পাড়ি দেওয়ার 5 মাস কেটে গিয়েছে। নুসরাতের সাথে কথা হয় প্রতিদিন ইশরাতের। আগের তুলনায় শুকিয়ে গিয়েছে। চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে, মুখটাও সরু হয়ে এসেছে। নুসরাত যখন জিজ্ঞেস করলো, খাবার দাবার খাস না তুই? ইশরাতের শান্ত চেহারার শান্ত উত্তর ভেসে আসলো, ভালো লাগে না খেতে, মুখে স্বাদ পাই না, আস্তে আস্তে গন্ধ করে সবকিছুতেই। নাজমিন বেগমের দিকে নিষ্প্রভ তাকিয়েছিলেন। কি মেয়ে ছিল তার, এখন কি হয়ে গিয়েছে? ইশরাতের কথা শুনে বললেন, প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিস একবার, মেবি পজিটিভ আসতে পারে। নুসরাত সরু চোখে তাকালো ইশরাতের দিকে। বিছানায় বসা ছিল সেই, গায়ে ঢিলাঢালা টি শার্ট, গলায় ওড়না পেঁচানো। চোখ দুটো পেটের দিকে স্থির করে নাজমিন বেগমকে জিজ্ঞেস করলো, বেবি বাম্প তো নেই, তাহলে প্রেগনেন্ট হবে কিভাবে? আগের মতোই তো লাগছে। মেয়ের কথায় সামান্য বিরক্ত হলেন ভদ্রমহিলা। চোখের আকার ছোট করে বললেন, তোকে এত বুঝতে হবে না, যা নিজের কাজ কর। আর হ্যাঁ ইশরাত, প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিস। কথা শেষ করে উঠে চলে গেলেন নাজমিন বেগম। নুসরাত ইশরাতের সাথে আরো কিছুক্ষণ কথা শেষ করে ফোন রাখতে যাবে, ইশরাত শুধালো, আরশ ভাইয়ের ইমেইলের জবাব দিস না কেন তুই? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কাছে বিচার দিয়েছে? না, বিচার দেয়নি, বলেছে জিজ্ঞেস করতে। তো উনি কল দিয়ে জিজ্ঞেস করে না কেন? তুই কল ধরেছিস ওনার একটাও? নুসরাত নিষ্পাপ ভঙ্গিতে দুই পাশে মাথা দোলালো। তার পকেট থেকে মোবাইল বের করে মোবাইল পরে শোনালো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল ব্রিং টু মি। এখন বল, এটার আমি কি উত্তর দেব? 31 শব্দের ইমেইলের উত্তর মানুষ কিভাবে দেয় আমি জানি না। এরপর আরেকটা মেইল এসেছে, আমাকে বেশি করে মিস করিস। আশ্চর্য, পাগল নাকি? ওকে আমি মিস করতে যাব কোন দুঃখে? ইশরাতের ঠোঁটে হাসি দেখা গেল এবার। নুসরাতের কথা বলার ভেতরেই ইশরাতের সামনের ল্যাপটপটা ছৌ মেরে নিয়ে নিল। ভেসে উঠল আরশের মুখ। চোখ মুখ কুচকে কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে থেকে শুধালো, কয়টা কল, কয়টা মেসেজ আর কয়টা মেল পাঠিয়েছি? না কল ধরছিস, না মেসেজের রিপ্লাই দিচ্ছিস, না একটা মেইল করছিস। তোর সমস্যাটা কি, আমাকে খুলে বল। নুসরাত রাগ করলো, দুই কাঁধ উপরে তুলে বলল, আমার আবার সমস্যা কি হবে? আরশ চোখ সরু করে তাকাতে নুসরাত বলল, এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি, ঘরের মিথ্যুকটাকে দেখছি। কি মিথ্যে বলেছি আমি? সেটা পরে বলছি, আগে বল, কল মেসেজের রিপ্লাই দিলি না কেন? হিসাব আছে কয়টা কল দিয়েছি? না, হিসেব নেই। কয়টা কল দিয়েছেন বলুন? গত 5 মাসে 1800 কল দিয়েছি, 3827 প্লাস মেসেজ, আর মেল দিয়েছি 30টা। একটু ভুল হয়েছে, 30টা মেল আপনি পাঠাননি, 3টা পাঠিয়েছেন। 30টা মেল ঘুরে ফিরে 3টাই হয়, একই অর্থ বহন করে। আরশ খ্যাক করে উঠল, 3টা তো দিয়েছি, তুই একটা কিছু দিয়েছিস কেন? দেশে থাকতে একটা কিস যে দিয়েছিলাম ওইটা? তুই এখনো ওইটার হিসাব ধরে বসে আছিস? বাপ চাচার মতো বাটপারি করবি না। ফোন রাখুন তো, ফোন রাখুন। আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। কাজের কথা না বলে হুদাই পেঁচাল পারছেন। আমার কথা ভালো লাগবে কেন? আমাকে তো বিষাক্তই লাগবে, সত্য কথা বলে যে। ইশরাত পেছন থেকে মুখ দিয়ে চমিশ্রিত শব্দ বের করলো, বলল, দুজন ঝগড়া করছো কেন? এই ভালোবাসা দুজনের ভেতর। ইশরাতের কথা শেষ হতে পারল না। সমস্যারে দুজন বলে উঠল, কিসের ভালোবাসা? ভালোবাসা টাসা নেই। ঠোঁট টিপে কিয়ৎকাল তাকিয়ে থেকে ইশরাত চুপ হয়ে গেল। নুসরাত বলল, আমি কল কাটছি, পরে কথা হবে। আর চোখ সরু করে হুঁশিয়ারি দিল, কল কেটে দেখ, তোকে আস্ত রাখবো না। আমার শরীর কেমন আছে একবারও জিজ্ঞেস করেছিস? নুসরাত হেসে উড়িয়ে দিল তার কথা, বলল, ওখান থেকে বসে বসে আপনি কিছুই করতে পারবেন না, তাই ভয়ও পাচ্ছি না। চ্যালেঞ্জ করবি না একদম। চ্যালেঞ্জ করলে কি করবেন তা নিজ চোখে দেখে নিস। দেশে চলে আসবেন? চ্যালেঞ্জ করে দেখ না।
নুসরাত আরশের কথায় রাগ করলো না, বলল, চ্যালেঞ্জ করলাম আপনাকে, যা করার করে নিন, রাখছি। বলেই কল কেটে দিল। আরশ চোখ বড় বড় করে ইশরাতের দিকে তাকিয়ে বলল, আমাকে ভয় পেল না? দেখলে কিভাবে কল কেটে দিল? ইশরাত মাথা দোলালো, সে দেখেছে বলে। আরশ ল্যাপটপের শাটার বন্ধ করে দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ইশরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তুমি কি অসুস্থ ইশরাত? দুই পাশে মাথা দুলিয়ে মেয়েটা বলল, জি না। অসুস্থ হলে বলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। অসুস্থ নয়, সামান্য জ্বর মনে হয়। ওষুধ আছে? না। আমি এনে দিচ্ছি, দাঁড়াও। ইশরাত হাসলো, বলল, প্রয়োজন নেই ভাইয়া, সামনে তো ফার্মেসি, আমি গিয়ে নিয়ে আসতে পারবো, আপনাকে এত প্যানিক হতে হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো প্রয়োজন হলে আমাকে বলো, আমি পাশের রুমে আছি। আর যদি আমাকে না বলো, মামা বা পাপাকে বলো। ইশরাত মাথা দোলালো, বলল, জি আচ্ছা। আরশ রুম থেকে বের হয়ে যাওয়ার পর ইশরাত রেডি হয়ে বের হলো। ক্রপ টপ আর স্কার্ট পরেছে, গলায় ঝুলিয়েছে ওড়না। লিপি বেগম কিচেনে ছিলেন, তাই ইশরাত সেদিকে অগ্রসর হলো। ইশরাতকে কিচেনে আসতে দেখে লিপি বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, আর ইশরাত, এখানে এসেছো কেন? তোমার না শরীর খারাপ? যাও গিয়ে রেস্ট নাও। ইশরাত ক্ষীণ হাসলো, বলল, একটু বাইরে বের হব। কেন, বাসা ভালো লাগছে না? আচ্ছা যদি ভালো না লাগে একটু হেঁটে আসো। ইশরাত মাথা দোলালো, বলল, আমি বাহিরে বের হব, এজন্য আপনার অনুমতি নিতে এসেছি। বোকামি, অনুমতি নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? যাও ঘুরে আসো। তোমার বড় বাবাকে সাথে নেবে? ডেকে দেব, উনিও বের হচ্ছেন হাঁটতে। ইশরাত মিষ্টি হেসে বলল, প্রয়োজন নেই বড় আম্মু, আমি একাই যেতে পারবো, একটুই তো হাঁটতে যাব। কণ্ঠে চিন্তা রেখে লিপি বেগম জানতে চাইলেন, সবকিছু চিনো তো, হারিয়ে যাবে না তো? জি না। সাবধানের মার নেই, এক কাজ করো, তোমার লোকেশনটা আমাকে সেন্ড করো, আসতে দেরি হলে আমি না হয় এগিয়ে নিয়ে আসবো। ইশরাত মাথা দুলিয়ে বের হওয়ার জন্য ঘুরল। লিপি বেগম তাকে পিছু ডাকলেন, বললেন, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইশরাত, কোনো খবর আছে কি? কয়েকদিন ধরে লক্ষ্য করলাম খাবারে তোমার অনিয়ম হচ্ছে, প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিও একবার। আমার ধারণা, শুধু আমি বলছি ধারণা করে, পজিটিভ মনে হয়। জি আচ্ছা, করে নেব। বাহির থেকে কিছু আনতে হবে? হ্যাঁ, কিছু ফ্রুটস নিয়ে আসো তোমার জন্য। ইশরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল, সে আসার সময় নিয়ে আসবে। লিপি বেগম তাকে শুধালেন, সাথে ইউরো আছে? না থাকলে বলো, আমি দিচ্ছি। আছে, জাইন কার্ড দিয়েছে। কার্ড নিয়ে বের হচ্ছ, সাথে ক্যাশ না থাকলে কিছু নিয়ে নাও। দাঁড়াও, আমি নিয়ে আসছি। ইশরাতকে মানা করার সুযোগ দিলেন না লিপি বেগম, নিজের ব্যাগ থেকে টাকা এনে ধরিয়ে দিলেন, বললেন, বাইরে কিছু খেতে চাইলে খেয়ে ফেলো, মানা করবে না নিতে, মা হিসাবে দিচ্ছি। ইশরাতের হাতের মুঠোয় টাকা পরে দিলেন লিপি বেগম। ঘড়ির কাঁটায় তখন 10টা বেজে গিয়েছে। ইশরাত পায়ে জুতো পরে বের হলো বাসা থেকে। স্ট্রিট দিয়ে হেঁটে এগোলো। আবহাওয়া আজ সামান্য ঠান্ডা, শীতল বাতাস গা ছুঁয়ে যাচ্ছে। ইশরাত প্রথমে ঘোর সিদ্ধান্ত নিল, নিজেকে সময় দেবে আসছে। মুক্ত বাতাসে শ্বাস নিল চোখ বন্ধ করে। 7 অ্যারোডেন্সমেন্টের উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে দেখল। রাস্তায় ব্যস্তভাবে চলাচলকৃত মানুষকে অবলোকন করল। সবার মুখে শুনলেও সরাসরি যখন দেখল ইশরাত প্যারিসের মানুষদের, তার কাছে মনে হলো তাদের ফ্যাশন সেন্সের কাছে যে কেউ হার মানবে। কি চমৎকার লাগছে সবাইকে। মে মাস শুরু হওয়া চেরি ব্লসম গাছে ফুটছে, পাতা দেখা যাচ্ছে না, বাতাসে ঝরে পড়ছে ফুলগুলো। ইশরাত সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আকস্মিক অপ্রত্যাশিত এক লোকের কথা মনে হলো। সুঠাম দেহে উঁচু লম্বা লোকটা বলছিল, আমাদের বিচ্ছেদ ঝরে পড়া ফুলের মতো সুন্দর। এটা সে কোথায় শুনেছিল আরো কয়েকবার? পোয়েট ছিল মনে হয়। এখন এই মুহূর্তটা, এটা বড় কথা না, সব থেকে বড় কথা আসলেই ঝরে পড়া চেরি ব্লসম দেখতে সুন্দর। ইশরাত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশ্চর্য নয়নে উপভোগ করলো সবকিছু। প্রকৃতি মনোরম দৃশ্য তার মুখের ওপর অবাকের চরম প্রলেপ ফেলে দিল। অনেকে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার মন চাইল না আজ আর ভিডিও করার। সে দেখলো হাঁ করে সেসব। মনটা ভার হয়েছিল এতক্ষণ, মনের ভারটা নেমে গিয়েছে। ইশরাত ঘন্টা 2 বাইরে হেঁটে বসে কাটালো। হাঁপিয়ে উঠেছে সে জাইনের সাথে থাকতে থাকতে। তার মনে হয় না জাইন আসলে একজন কার্ডিওলজিস্ট, ফ্রড মনে হয় আজকাল। একজন কার্ডিওলজিস্ট মানুষের মন বোঝে না কিভাবে? ইশরাত তিক্ত অনুভূতির কোণে
ঘাপটি মেরে বসে থাকি। সে তাকিয়ে থাকলো আকাশের দিকে। এর মধ্যে লিপি বেগম অনেকবার তাকে কল দিয়ে ফেলেছে। সে বলেছে আরো কিছুক্ষণ বাহিরে ঘুরবে, তারপর বাসায় আসবে। ওখানে ফিরতে তার মন চায় না, দম বন্ধ হয়ে আসে। কাকে বোঝাবে সেই সব? কেউ নেই তাকে বোঝার। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সোজা গাইনি ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবলো ইশরাত। যেমন ভাবনা তেমন কাজ। বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হলো। এই 5 মাসে কিছুটা বলা ভুল হবে, পুরোটা ফার্সি ভাষা তার আয়ত্তে চলে এসেছে। জাইন এখানে এনেই তাকে ভর্তি করিয়ে দিয়েছিল ফার্সি শেখার জন্য, তাই অসুবিধা খুব একটা হলো না। ভদ্রমহিলা বললেন, রিপোর্ট এসে যাবে, আপনি আগামীকাল এসে নিয়ে যাবেন। ইশরাত মাথা দোলালো। হসপিটাল থেকে বের হয়ে আরো কিছুক্ষণ ঘুরতে চাইল। তার পূর্বে জাইনের কল আসলো। মুখের বিকৃতি ঘটল তার। ভাবলো কল ধরবে না, তারপর কি মনে করে কল ধরলো। কানে লাগাতেই ফোন জাইনের গলার স্বর ভেসে এলো। ইশরাত। তার ব্যবহার আগের মতো নমনীয় থাকলেও ইশরাত কেন যেন সেসব সহ্য করতে পারে না। জাইনকে গলা টিপে মেরে ফেলতে মাঝে মধ্যে ইচ্ছা হয় তার। সে কি মেন্টালি সিক হয়ে যাচ্ছে? এমন ইচ্ছে তো আর তার কখনো করতো না আগে। তাহলে এখন কেন হচ্ছে এই ইচ্ছেগুলো? নিজের তিক্ততা ভেতরে চেপে বলল, হ্যাঁ আমি বলছি। আপনি বাইরে গিয়েছেন? জি। আমি কি আপনাকে নিতে আসবো? ঈশ্বর জানে সে না বললেও এই লোক আসবে, তাই নিজের জন্য সহানুভূতি প্রকাশ করলো নিজেই। ঠোঁটের ফাঁক গলে দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। বলল, আসুন। ঈর্ষাদ হাঁটতে লাগলো রাস্তার পাশ ঘেঁষে, মনোযোগ তার মাটির দিকে। এতক্ষণ সবকিছু ভালো লাগলে এখন আর লাগছে না। 5 মিনিট অতিবাহিত হলো না, জাইনের গাড়ি এসে তার সামনে থামলো। অতঃপর গাড়ি থেকে নেমেই দরজা খুলে দিল তার জন্য। বলল, উঠে বসুন। ঈর্ষাদ উঠে বসলো বাকবিতণ্ডা ছাড়া। গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে নিল। জাইন জিজ্ঞেস করলো, কোথাও ঘুরতে যাবেন? প্রশ্ন করে অনিমেষ দৃষ্টিতে চেয়ে রইল জাইন। ঈর্ষাদ বলল, আপনার ইচ্ছে হলে নিয়ে যান। গা ছাড়াভাবে কথাটা বলে গা এলিয়ে দিল গাড়ির সিটে। জাইন গাড়ির উল্টো দিকে ঘুরিয়ে নিল। একসময় গাড়ি গিয়ে থামলো সমুদ্রের কাছে। দূর থেকে দেখা গেল সমুদ্রের পানি টলটলে স্বচ্ছ। ঈর্ষাদের সেসব দেখে কোনো উচ্ছ্বাস কাজ করলো না। সে নির্লিপ্ত বদনে চেয়ে রইল, যেন কাঠপুতুলি সে, আর তাকে চালনা করা হচ্ছে চাবি দিয়ে। যে চাবির মালিক জাইন। গাড়ি থেকে নামতেই বাতাসের ঝাপটা এসে লাগলো মুখে, শিরশির ধরিয়ে দেওয়ার মতো। ঈর্ষাদের মুখটা কালো থাকলে এবার ছায়া সরে গেল মুখ থেকে। জাইন তার আঙুলের ভেতর আঙুল ঢুকিয়ে জিজ্ঞেস করলো, ভালো লাগছে? উত্তর আসলো না। উত্তর পাবে সে আশাও করলো না। ঈর্ষাদ যে তার সাথে থাকছে এটাই বেশি। ঈর্ষাদের গায়ে জড়ানো ফিনফিনে নরম কাপড় বাতাসের ঝাপটায় সামান্য তুলে উঠল। উত্তাল বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে। ঈর্ষাদ সমুদ্রমুখী হয়ে দাঁড়ালো। জাইন জিজ্ঞেস করলো, খাবার খেয়েছো নাকি খালি পেটে ঘুরছো? ক্ষীণস্বরে মেয়েটার উত্তর আসলো, যা বাতাসের ঝাপটায় মিলিয়ে গেল। খেয়েছি। ক্ষীণ বাতাস আর বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ল তীরে। ঈর্ষাদ নিষ্পলক তাকিয়েছিল সমুদ্রের প্রতিচ্ছবি ফেলা সূর্যের দিকেও। তেমন প্রখরতা না থাকায় তার দৃষ্টি স্থির ছিল ওদিকেই। মৃদু বাতাস জাইনের ডেনিম শার্টে ধাক্কা খেয়ে ঈর্ষাদের গায়ে ধাক্কা খাচ্ছিল। জাইন মুহূর্তগুলো উপভোগ করছিল। ঈর্ষাদের বাদামি বর্ণের চুলগুলো আলোর জন্য চিকচিক করছে, কিছুটা উড়ছেও। একসময় তার দৃষ্টি পুরো শরীর পরখ করলো। বাতাসের ধাক্কায় পাতলা ক্রপ টপ পরা শরীরের সাথে লেপ্টে আছে। তার শারীরিক গঠন স্পষ্ট বোঝা গেল। জাইনের না চাইতেও চোখের আকার সরু হয়ে আসলো। শরীরের অধিকাংশ আগের তুলনায় সরু হয়ে গেলেও পেটটা খানিকটা উঁচু হয়েছে। জাইন আরো ভালো করে দেখার জন্য দুপা আগালো। ঈর্ষাদ তার সংশ্লিষ্ট দৃষ্টি নিজের পেটের দিকে বুঝতে গুটিয়ে গেল। 2 হাতে ঘুরে ফেলার ব্যর্থ চেষ্টা করলো, সম্ভব হয়ে উঠল না। জাইনের প্রখর দৃষ্টি সূর্যের ন্যায় ঠাঁই সেখানেই। যখন সে বুঝতে পারলো এটা সত্যি, তখন তার ঠোঁটে ক্ষীণ হাসির ছায়া দেখা গেল। চোখ সেদিকে রেখে আরো 1 পা আগাতে ঈর্ষাদ 2 পা সরে গেল। জাইনের মুখের হাসি তখনও লেগে আছে। সে ফিসফিস করে মেয়েটার নাম উচ্চারণ করলো 2 কয়েকবার মতো থেমে থেমে, ঈর্ষাদ, ঈর্ষাদ।
ইশরাত জাইনের মুখের হাসিটুকু মিটিয়ে দিতে বলল, আপনি যা ভাবছেন তা কিছুই না, গ্যাসের জন্য পেট আগের তুলনায় সামান্য ফুলে উঠেছে। জাইনের হাসিটা নিভে যাওয়ার বদলে তা আরো বৃদ্ধি পেল। ফিসফিসানোর মতো করে কিছু শব্দ বের হলো তার মুখ থেকে। আপনি কি করেছেন ইশরাত? মুখের ওপর ভেসে উঠল খুশির ঝলক। সে আবারও ডাকলো, ইশরাত, আমার বোকা ইশরাত, আপনি কি করেছেন এটা? ইশরাত দুপা পিছিয়ে গেল আরো। জাইনের মুখের ভাব ভঙ্গিমা তার কাছে স্বাভাবিক ঠেকল না, এটা অস্বাভাবিক জন্তুর ন্যায় লাগলো। তার মুখ শুকিয়ে কাঠ হয়ে আসলো। অস্পষ্ট স্বরে বলে উঠল, তো তুমি যা ভাবছো তা কিছুই না, গ্যাসের জন্য পেট ফুলেছে। জাইন ভুরু উপরে তুলে সাদা স্নিকার্স পরা পা বালুতে ফেলে বলল, আমি কি ভাবছি আপনি কি করে তা বুঝলেন? ইশরাত পেছনে সরে যাওয়ার চেষ্টায় রপ্ত থাকলো। ছুটে যাওয়ার আগেই তার কবজি চেপে ধরা হলো। বাতাসে বিড়বিড় শোনা গেল নরম কণ্ঠের, এটা তোমার বাচ্চা না জাইন, এটা তোমার না। জাইন নিজের হাত ধরে রাখা মেয়েটার মুখের দিকে চেয়ে হাসি চাপার চেষ্টা করলো, হয়ে উঠল না। হাসিটা মুখ ছেড়ে বের হয়ে আসছে। তার চোখ জলজল করছিল তখন, উজ্জ্বল আলোয় সেগুলো চকচক করে উঠছিল। সে কানে তুলল বলে মনে হলো না সামনের মেয়েটার কথা, যে ভয়ে পা পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। জাইন মাথা ঝোঁকালো তার পেটের দিকে, ফিসফিসিয়ে পেটের দিকে বাক্য ছুড়ে দিল, হাই লিটল গার্ল। ইশরাতের সাথে কথা শেষ করে নুসরাত গা এলিয়ে দিয়েছিল সোফার উপর। এখনো গা এলানো তার। নাসির সাহেব কিছুটা এখন হাঁটাচলা করতে পারে, নিয়মিত থেরাপি দেওয়ার জন্য। নুসরাতকে সোফার উপর চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে শুধালেন, শরীর খারাপ তোমার? নুসরাত চোখ খুলে একবার তাকিয়ে বন্ধ করে নিল, বলল, না এমনি শুয়ে আছি, ভালো লাগছে না। নাসির সাহেব টিভি অন করে বসতে বসতে বললেন, কিছু একটা খাও, তাহলে দেখবে ভালো লাগছে। কথা শেষ করে চ্যানেল বদলালেন। একজন মহিলাকে দেখা গেল স্ক্রিনে। নুসরাত কি ভেবে একবার তাকালো টিভির দিকে, তখনই তার চোখ আটকালো শিরোনামের দিকে। প্রথমে গাছাড়া ভাবে তাকিয়ে থাকলো, আকস্মিক উঠে বসল। ভদ্রমহিলা এক নাগারে কথা বলেই চলেছেন। নুসরাতের কানে একটা লাইন এসে বাড়ি খেল এবং তা শুধু পুনরাবৃত্তি হলো। মে মাসের 8 তারিখে সিলেট সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়েছে। কথাটা শোনার পর বুকের ভেতরটা ধক করে উঠল তার। চোখ মুখ শুকিয়ে কাঠ হলো নিমেষেই, কানের মাঝে তখনও বাজছে। মে মাসের 8 তারিখ সিলেট সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়েছে। ফাঁসির কারণ একে বিবৃতি করছেন সাংবাদিকরা। সেসবের কোনোটাই শুনল না নুসরাত, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে নাহিয়ানের হাস্যোজ্জ্বল চেহারা দেখল। দীর্ঘক্ষণের নীরবতার পর নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। নাসির সাহেব মুখ দিয়ে চুকচুক করলেন, হতাশ কণ্ঠে বললেন, ছেলেটা বুদ্ধিমান ছিল, সৎ পথে চললে আরো দূরে যেত, বিপথে গিয়ে জীবনটা নষ্ট করলো, অকালেই ফাঁসি হলো। আরো কিছুক্ষণ নাসির সাহেবের দুঃখের বাণী চলল। সেই দুঃখ স্থায়ী হলো খুব কম সময়। সময় বাড়ার সাথে সাথেই মনের ভেতরে থাকা খারাপ লাগাটা নিভে গেল। মানুষের জীবন যেমন অস্থায়ী, দুঃখ কষ্টও অস্থায়ী। নাহিয়ান আবরার পূর্বের ফাঁসির কথা কেউ মনে রাখলো? কেউই রাখলো না। সে মারা যাওয়ার কয়েক ঘন্টা পর সবার মনের উপর আছড়ে পড়া দুঃখ ধূলিসাৎ হয়ে গেল। পৃথিবী চলল তার নিয়মে, মানুষ ব্যস্ত হলো তাদের কাজে। ক্যালেন্ডারের পাতায় কাটা পড়ল সপ্তাহখানেক সময়। নুসরাত আগের মতো শোরুমে বসা শুরু করলো। যেদিন নুসরাতকে প্রথম তারা দেখেছিল, ভূত দেখার মতো চমকে উঠেছিল। অপ্রত্যাশিত ঘটনায় সবাই যখন বিমূঢ়, তখন নুসরাত সবাইকে সহজ করলো। রুবার জন্য দুঃখ প্রকাশ করা হলো। মসজিদে তার রুহের শান্তি কামনা করে কোরআনও খতম করানো হলো। নুসরাত নিজের রুমে বসেছিল। 2 দিন ধরে আরশের কোনো মেসেজ আসেনি। আগের মেসেজগুলোই সে দেখছিল, ইংরেজি কুটি কুটি অক্ষরে লেখা, হেই সুইটি, হাউ আর ইউ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মিস মি। আরো কিছু মেসেজ, কফি খাচ্ছিল, তার ছবি পাঠিয়েছি, নিচে লেখা, ইউ ওয়ানা টেস্ট। নুসরাত রিপ্লাই করেছিল, হোয়াট। আরশ উত্তরে লিখেছিল, কফি ওর হোয়াট। পাশে চোখ উল্টানোর ইমোজি। এরপর কালো রঙের একটা ইমোজি পাঠিয়ে জিজ্ঞেস করেছিল, ইউ ওয়ানা টেস্ট সামথিং বেটার, হোয়াট। মাই লিপস। নুসরাত কি উত্তর দেবে খুঁজে পেল না। এরপর আর রিপ্লাই দেয়নি মেসেজের। প্রতিদিন মেসেজ এসেছে আরশের থেকে।
আই মিট ইউ অ্যাগেইন ভেরি সুন। মিস মি অ্যান্ড মিস মি। মেসেজগুলোতে চোখ বোলানোর সময় বাহির থেকে নখের শব্দ আসলো। মুখ তুলে একবার তাকালো। দরজার ওপাশে কে আছে দেখা যাচ্ছে না, ঝাপসা দেখাচ্ছে। ট্রান্সপারেন্ট গ্লাসের এই পাশে নুসরাত বসা। মুখটা সামান্য বিরক্তি দেখা গেল। ওভারসাইজ কালো হুডি, ওভারসাইজ ট্রাউজার পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথায় পড়া ক্যাপ। এই গরমের মধ্যে কে পরে এসব? আকস্মিক তার মুখের বিরক্তি সরে গেল। মনের ভেতরে প্রতিধ্বনিত হলো, আরশ ভাই নাকি? তারপর সে চিন্তা ফেলে দিতে হলো, এই অসময়ে সে আসবে কোত্থেকে? নুসরাত ভালো করে দেখার চেষ্টা করলো, সম্ভব হয়ে উঠল না। ঝাপসা দেখা যাচ্ছে লোকটাকে। ক্যাপটা কপালের একাংশ ঢেকে রেখেছে। নুসরাত তিরিক্ষি কণ্ঠই চেপে রেখে বলল, কামিং। কথা শেষ করার আগে ধরাম করে ভেতরে ঢুকলো হুডি পরিহিত লোকটা। নুসরাত লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়িয়ে মুখ দিয়ে আপনি উচ্চারণ করতে পারল না। তার পূর্বেই কণ্ঠদেশের শক্ত সমর্থ হাতের চাপ পড়ল। হিস হিসিয়ে বলে উঠল লোকটা, বলেছিলাম না চ্যালেঞ্জ না করতে। নুসরাত অবাক হওয়ার সুযোগটাও পেল না। তার পূর্বেই তাকে চেপে ধরে চেয়ারে বসিয়ে দেওয়া হলো। আরশের হাতের স্পর্শ ঢিলে হলো সামান্য। কণ্ঠদেশ হতে পালস পয়েন্টের দিকে বুড়ো আঙুল অগ্রসর হচ্ছে। নুসরাতের সামনের লোকটা গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো। বুড়ো নাচিয়ে শুধালো, কি এখন মুখ বন্ধ কেন? নুসরাতের চেহারা বিস্মিত। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে বিশ্বাস করতে পারছে না এই পাগল লোক সপ্তাহখানেকের মধ্যে দেশে চলে এসেছে। বেকার নাকি? কাজকাম কিছু নেই? সামান্য কল কেটে দেওয়া এইভাবে কি দেশে আসে? আশ্চর্য। আর সেদিকে নুসরাত নেত্রপল্লব না ঝাপটিয়ে তাকিয়ে রইল। অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ হলো ঠোঁট দিয়ে, আমি সামান্য কল কেটে দেওয়ায় আপনি চলে এসেছেন? আপনি পাগল? আর ইউ সিক? আরশের হাতের চাপ বাড়লো আবারও। কণ্ঠ খাদে নামিয়ে হিসেছিল, কল কেটেছিলিস কেন তাহলে? সাহস কি করে হয় তোর আমাকে ইগনোর করার? গলা চেপে মেরে ফেলি। মেয়েটার ঠোঁট গলে দীর্ঘশ্বাস বের হলো। আরশের হাত কণ্ঠদেশ থেকে ছাড়িয়ে নিতে চাইল, সম্ভব হলো না। বলল, সাহস আমার অনেক আগ থেকেই ছিল। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আরশ নুসরাতের দিকে আরেকটু ঝুঁকে আসতে এক্সিকিউটিভ চেহার দুলে উঠল, পেছনের দিকে ছুটল, শেষ পর্যন্ত গিয়ে ধাক্কা খেল ট্রান্সপারেন্ট দরজার সাথে। নুসরাত ভুরুকুটি করল, কি মতলবে দেশে এসেছেন? ঝেড়ে কাশুন তো। যেই মতলবেই আসি, এটা আমার একান্ত ব্যাপার, আপনাকে বলবো কেন? তুই থেকে আপনি চলে গেলেন কেন? আপনি তো অতি দ্রুত নিজের রং পাল্টাচ্ছেন দেখছি। সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝি না মনে হয় কি জন্য দেশে এসেছেন? কি জন্য এসেছি দেখি বল। নুসরাত হাসলো, ঠোঁট বেঁকে গেল একপাশে, শুধালো, 5 মাসে এই অবস্থা আপনার? হ্যাঁ, এই অবস্থা। আপনি তো দেখছি অবসেসড হয়ে গিয়েছেন। সহজ স্বীকারোক্তি করলো সে, হয়ে গিয়েছি। হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি বুঝি না? আপনি বুঝলেই বা কি মিসেস আরশ? নুসরাত 2 হাতে আরশের গলা পেঁচিয়ে ধরল, ভুরু উঁচিয়ে বলল, তা আপনার মতলব কি বলুন তো? আরশ তার কোমর চেপে ধরে শূন্যে তুলে ফেলল, বলল, মতলব পরে বলছি, আগে ক্যাপটা খুলে ফেলুন। নুসরাত বিনা বাক্য ব্যয় করে খুলে ফেলল, শুধালো, এত তাড়াতাড়ি ধৈর্য শেষ? হ্যাঁ শেষ। কথা শেষ করে আরশ তাকালো নুসরাতের দিকে। এক হাত তার কোমর আঁকড়ে ধরে রাখলো, নিজের সাথে অন্য হাত ঠেকালো তার গালে। নুসরাত হাতে নেওয়া ক্যাপ টেবিলের উপর রাখার সুযোগ পেল না। তার পূর্বেই অপ্রত্যাশিত আক্রমণ হলো তার উপর। এই আকস্মিক আক্রমণে মেয়েটার চোখ অন্ধকার হয়ে গেল। ঠোঁট নাড়িয়ে কিছু বলার পূর্বে ঝড়ের গতিতেই তার ঠোঁট দুটো দখলে চলে গেল সামনের ব্যক্তির। বাতাসে মিলেমিশে একাকার হলো আরশের গলার স্বর, টুডে ইউ আর টোটালি গন নুসরাত নাসির। পিঠ ঠেকলো কোথায় বুঝতে পারল না সে, চোখ বন্ধ হয়ে আসলো তার। আরশের অবাধ্য আচরণ বৃদ্ধি পেল। নুসরাতের পা ঠেকলো আরশের পায়ের উপর। পিঠ ধাক্কা খেলো ট্রান্সপারেন্ট গ্লাসে, হাতের চাপ লাগলো কোনো একটা সুইচে। মোটরাইজড কার্টেন ট্রান্সপারেন্ট গ্লাসের উপরে থাকা তা সরে গেল 2 পাশে। দৃশ্যমান হলো বাহিরের দৃশ্য। গ্লাসের ওই পাশে কয়েকজন এমপ্লয়ি দাঁড়িয়েছিল। হঠাৎ পর্দা সরে যাওয়া এদিকে তাকালেন তারা। আরশ একবার চোখ তুলে তাকালো,
সবাই হাঁ করে এদিকেই তাকিয়ে আছে। মুখের কোনো ভাবাবেগ দেখা গেল না তার। স্বাভাবিকভাবেই ওয়াল সুইচে চাপ দিতেই দুই পাশের পর্দা আবারও চারিপাশে ছড়িয়ে পড়ল। নুসরাত ধাক্কা দিল আরশের বুকে, বলল, দূরে সরুন। আমার এখনো হয়নি, দূরে সরা সম্ভব না। তাহলে আমিই সরে যাচ্ছি, আপনি গ্লাস আঁকড়ে ধরে বসে থাকুন। নুসরাত হাতের ফাঁক গলে বের হয়ে যেতে নিলে তার সম্ভব হলো না। আরশ এক হাতে টেনে ধরলো তার হাত, টেনে এনে দাঁড় করালো আগের জায়গায়। বলল, আমাকে দেশে আনিয়েছে কে? কেউ আনেনি, নিজে নিজে এসেছেন, নিজ পায়ে হেঁটে এসেছেন। মিথ্যা বলবে না। তুমি আমার কল না কাটলে আমি আসতাম? আমার মেসেজের রিপ্লাই দিলে আমি কি আসতাম এভাবে? তাহলে এখন কি সব আমার দোষ? অবশ্যই তোমার দোষ। যেহেতু তুমি আনিয়েছ, তাহলে এখন তুমি নিজ দায়িত্বে আমাকে সামলাবে। আমি কি ঠেকা নিয়ে রেখেছি আপনাকে সামলানোর? সেটা সময় বলে দেবে। কথা বলার মধ্যে আরশ নুসরাতের গায়ের শার্টের বোতাম খুলে ফেলেছে, তা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। নুসরাত বলল, আমার সাথে ডিল করতে হলে রুমে করবেন, এভাবে অফিস রুমে ডিল করার কোনো মানে হয় না। আরশ চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু হবে না, অনেক কিছু হবে। এখানে আমি আপনাকে অনুমতি দিচ্ছি না। আরশ নুসরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোলে তুলে নিল, বলল, বড় জ্বালাচ্ছ তুমি। কোঅপারেট করলে সমস্যা কোথায়? সমস্যা আছে। তুমি এবার জেদ করছো। আপনি জেদ করছেন। এটা কোনো জায়গা হলো যেখানে আমি আপনার কাছে আত্মসমর্পণ করব? সমস্যা কোথায় আমায় বল। এটা প্যারিস না, বাংলাদেশ। আপনি সেটা বুঝতে চাচ্ছেন না কেন? আমি এখন কিচ্ছু শুনবো না, বুঝবো না। বি কোঅপারেট। নুসরাত আরশের চোখের দিকে তাকালো, বলল, কোঅপারেট করলে কি দেবেন? যা চাইবে, এনিথিং। অনেক কিছু চাইতে পারি, বুঝে শুনে কথা দিন। আপনার 14 গোষ্ঠীর সম্পত্তি চেয়ে বসতে পারি, বুঝে শুনে। বুঝে শুনেই দিচ্ছি, কি চাই বল। নুসরাত তার পকেটের দিকে ইশারা করলো, আপনার কার্ড চাই আমার। আরশ এক বাক্যে রাজি হয়ে গেল, দিয়ে দেব। নুসরাত দুই পাশে মাথা নেড়িয়ে বলল, হুম, দিয়ে দেব না, এক্ষুনি চাই। আরশ পকেট হাতড়ালো, ওয়ালেট বের করে একটা কার্ড এগিয়ে দিল। নুসরাত সেটা নিল না, হাতেই তুলল না। আরশ ভুরু উঁচিয়ে বলল, নিচ্ছ না কেন? এটা না, ব্ল্যাক কার্ড। ব্ল্যাক কার্ড দিয়ে তুমি কি করবে? আমি কোঅপারেট করতে চাচ্ছি, আপনি তার বদলে আমাকে কার্ড দিচ্ছেন। লেনদেন এখানেই শেষ। আরশ এগিয়ে আসতে আসতেই বলল, লেনদেন এখানেই শেষ? হ্যাঁ। আরশ তার মুখ হাতের আজলায় তুলে নিয়ে বিড়বিড় করলো, তোস্তিরিস বিল। এটার মানে কি? ঠোঁটের কোণে সূক্ষ্ম চুমু খেল নুসরাতের। গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইউ আর টু অ্যানোয়িং নুসরাত নাসির। অবাক কণ্ঠ নুসরাতের। এটাই বলেছেন? অবভিয়াসলি, আর কি বলবো। নুসরাত মাথা দোলালো, সে বুঝেছে বলে। তার মাথা ঠেকলো আরশের বুকে। নুসরাত কার্ড হাতে নিয়ে দেখলো ঘুরিয়ে ফিরিয়ে, জিজ্ঞেস করলো, আসল না নকল? তুমি নিজে বুঝে নাও। আমাকে বলেছো, আমি দিয়ে দিয়েছি, এবার লেনদেন পরিষ্কার করো। কথা শেষে আরশের হাসির শব্দ ভেসে এলো। নীরব রুমে তার হাসি প্রতিধ্বনিত হলো। নুসরাত ঠোঁটে হাত রেখে বলল, আরশ ভাই হাসবেন না, চুপ থাকুন। নুসরাতের কথায় আরশের হাসি থামলো না, আর একটু বৃদ্ধি পেল। তার দুই ঠোঁট হাত দিয়ে চেপে ধরলো নুসরাত। বলল, মুখ বন্ধ, হাসবেন না, আমি বলছি হাসবেন না। আপনার হাসি বিচ্ছিরি রকম খারাপ। তবু আরশের হাসি থামলো না। রুমের মধ্যে প্রতিধ্বনিত হলো, ইউ আর টু অ্যানোয়িং নুসরাত নাসির। এখন আমাকে বিরক্ত করছো। আশ্চর্য, তুমি আমার সাথে লেনদেন করেছো, দাও নাও টাইপ। আরশের চুলের ভাঁজে নুসরাতের আঙুল নাড়াচাড়া করছে, বলল, পৃথিবী টিকে আছে দাও নাও এর উপর। আপনার সাথে আমার সম্পর্ক তেমন। আপনি নেবেন, তার বদলে আমাকে সমান ফিরিয়ে দেবেন। সবার সমান পাওনা। আরশ হো হো করে হাসছে, তার হাসি প্রতিধ্বনিত হচ্ছে পুরো রুমে। নুসরাত না চাইতেও হাসি মুখ দিয়ে বের হয়ে আসছে ঠেলে। কণ্ঠে হাসির ছায়া। আপনি হাসি বন্ধ করবেন, আমার হাসি পাচ্ছে আপনার হাসি শুনে। আশ্চর্য, মানুষ এইভাবে হাসে। পাগলের মতো আচরণ করবেন না। আপনি আরো বেশি হাসছেন কেন? কি হয়েছে আপনার? মুখ বন্ধ করুন, এভাবে হাসবেন না। আরশের হাসি থামলো না। তাকে থামাতে গিয়ে নুসরাত নিজেও হেসে গড়াগড়ি খেল। বলল, চুপ চুপ, ঠোঁট স্টেপলার করে দেব কিন্তু একদম। চুপ। হাই গাইস।
তোমরা যাহারা যাহারা অপেক্ষায় ছিলে বাসর দেখার, তারা দেখো ভালোভাবে, ইহাকেই বাসর বলে।